আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে দিনের প্রথম ভাগের আলাপটা করতে চাই বাংলাদেশের জ্বালানি তেল নিয়ে। তেলের হাহাকারে বাংলাদেশ, নরেন্দ্র মোদীর দরবারে তারেক রহমান। দিল্লি কি পারবে বাংলাদেশের সংকটে পাশে দাঁড়াতে? এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবার আগে আমরা একটু ভিডিও ক্লিপ দেখে আসব, তারপরে আলাপটা শুরু করতে চাই। চলুন আমরা একাধিক ভিডিও ক্লিপ দেখে আসি। এখানে দুঃখের কথা আছে, এখানে মজার কথা আছে, আমরা সেগুলো একটু দেখে আসি, তারপরে আলাপটা শুরু করতে চাই। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? ভাইয়েরা কেমন আছেন? মা বোনেরা কেমন আছেন? 18 বছরের ফার্স্ট টাইম ভোটার তরুণেরা কেমন আছেন? ডিজিটাল বাংলাদেশ কেমন আছেন? হাতে মোবাইল, 16 কোটি মানুষ। ডিজেল আমাদের কিনতে হয়, এটা ঠিক, কিন্তু অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। বরং আমাদের অকটেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অকটেন কিন্তু আমাদের আছে, বা আমরা অনেক সময় বাইরে বিক্রিও করি। কাজে যারা অনেক বেশি জ্ঞানী, তো তাদের জ্ঞানের ভান্ডার এত বেশি যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসটা ভুলে যান, কিন্তু উল্টোপাল্টা একটা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। দর্শক, তেলের জন্য হাহাকারের লাইন দেখলেন, আরেকটা লাইন দেখলেন যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি পূর্বের বক্তব্যের অডিও পাঞ্চ করা হয়েছে। সেই অডিওতে ওবায়দুল কাদের জিজ্ঞেস করছেন যে কেমন আছেন আপনারা। সত্যিই আজকে জিজ্ঞেস করতে হয় যে আমরা কেমন আছি, আমরা কি ভালো আছি? আমরা ভালো নেই, ধীরে ধীরে পতনের দিকে চলে যাচ্ছি। সর্বশেষ যে ক্লিপটা শুনলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তখন তার বক্তব্য, তিনি বললেন যে অকটেন পেট্রোল আমাদের আমদানি করতে হয় না, অকটেন পেট্রোলের যে চাহিদা আমরা তা উৎপাদন করি। কিন্তু তারপরেও এই যে দীর্ঘ লাইন দেখলেন, এই লাইন কেন? শুধুমাত্র মিসম্যানেজমেন্ট, অব্যবস্থাপনার কারণে আজকে বাংলাদেশের মানুষ সাফার করছে। ব্যবস্থাপনা করবার মতো সরকার তো বাংলাদেশের নেই, আপনাদের আরো সাফার করতে হবে। ব্যবস্থাপক, ম্যানেজার, ক্রাইসিস ম্যানেজারকে আপনারা দেশ ছাড়া করেছেন, সাফার করবেন না? পাপ বাপকেও ছাড়ে না, আপনাদেরও ছাড়বে না, আমাদের ছাড়বে না। আমরা বড় অন্যায় করে ফেলেছি। বাংলাদেশ যেভাবে তরতর গতিতে এগিয়ে যাচ্ছিল, সেই বাংলাদেশের গতিকে আমরা থামিয়ে দিয়েছি।
পিছিয়ে দিয়েছি, ইউনূসের শাসনামলে পিছিয়ে দিয়েছি। এখন যে শাসনটা, এটাকে বলতে পারেন ইউনূসেরই একটা বর্ধিত অংশ। দেখুন, বুঝুন, ভোগ করুন। বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের তেলের জন্য এক প্রকার চরম অস্থিরতা, চারিদিকে হাহাকার, পেট্রোল পাম্পগুলো তেল শূন্য, বাংলাদেশের জ্বালানি সংকট এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে খোদ সরকার পর্যন্ত দিশেহারা। আর এই কঠিন সময়ে প্রতিবেশী দেশ ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে তাকিয়ে আছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে গতকাল বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা আওয়াদ জানিয়েছেন যে দিল্লির গ্রিন সিগন্যাল পাওয়া গেছে জ্বালানি তেল সরবরাহের ব্যাপারে। আসলে কতটা সত্যতা, কতটুকু সত্য, সেটা নিয়ে আসলে যথেষ্ট সন্দেহ সংশয় আছে। কারণ সরকার বারবার বলছে যে জ্বালানি তেলের সংকট নেই, কিন্তু পাম্পে গিয়ে মানুষের যে হাহাকার, মানুষ আর সরকারকে বিশ্বাস করছে না। জ্বালানি তেলের সংকট তো থাকার কথা না। এই যে লাইনগুলো দেখলেন আপনারা, এগুলো পেট্রোল অকটেনের, ডিজেলের লাইন, ডিজেল পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, যেটুকু জানি যে ডিজেলটা পাওয়া যাচ্ছে, কিন্তু পেট্রোল অকটেনের লাইন হওয়ার কারণটা কি? লাইন তো হওয়ার কথা না। আমি আমার উৎপাদন করি, আমার চাহিদার পুরোটা উৎপাদন করি। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বললেন, কখনো কখনো আমরা রপ্তানিও করি, আমার চাহিদা মিটিয়েও রপ্তানিও করি, কিন্তু সেই রপ্তানি পণ্য কিংবা আমার চাহিদা মেটানোর পণ্য, আজকে সেই পণ্যের জন্য হাহাকার। এই হাহাকারের শেষ কোথায়? এই হাহাকারের শেষ হবে যদি একটা সঠিক ম্যানেজমেন্টে আসে বাংলাদেশ। কিন্তু এখনকার বাংলাদেশে, এখনকার সরকারের কাছে সেটি খানিকটা দূর কি বাত। বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম আর অভ্যন্তরীণ মজুদ ফুরিয়ে আসা, সব মিলিয়ে এক মহা সংকটে বাংলাদেশ। পরিস্থিতি এতটা গুরুতর তা বোঝা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি পদক্ষেপে। জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে তিনি আজ আমরা যে মুহূর্তে এই ভিডিওটা নির্মাণ করছি, সেই মুহূর্তে সচিবালয়ে বৈঠক করছেন। এই বৈঠকে কেবল মন্ত্রী সচিবরাই নন, উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টারাও। লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে জ্বালানি সরবরাহ সচল রাখা। সরকারের প্রধান লক্ষ্য এখন খরচ কমানো, আর এই সাশ্রয়ী পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ নেতা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। তার নেতৃত্বে একটি 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যারা নির্ধারণ করবেন কোন কোন খাতে ব্যয় সংকুচিত করে জ্বালানি আমদানিতে অর্থায়ন করা সম্ভব। এই সংকট মোকাবেলায় তারেক রহমানের সরকার এখন সবচেয়ে ভরসা করছে ভারতের ওপর। বাংলাদেশের অর্থমন্ত্রী ইতিমধ্যেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে দেখা করে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশের সামনে আর কোনো পথ খোলা নেই। ইতিবাচক দিক হলো, ভারত ইতিমধ্যে সাড়া দিতে শুরু করেছে। সপ্তাহ দেড়েক আগে জরুরি ভিত্তিতে বাংলাদেশে ডিজেল সরবরাহ শুরু করা হয়েছে। এর প্রধান মাধ্যম হিসেবে কাজ করছে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি টানা এই সরবরাহ বজায় রাখতে পারবে? দিল্লির খবর অনুযায়ী বাংলাদেশের অনুরোধকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। তবে ভারতের নিজেদের পরিস্থিতিও খুব একটা সহজ নয়। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ভারত নিজেই সমস্যার মধ্যে পড়বে। তখন আপনাকে কিভাবে সহযোগিতা করবে? গত 3 দিনে ভারতে অভ্যন্তরীণ জ্বালানি ব্যবহারের ওপর বিধিনিষেধ জারি করার সম্ভাবনা তৈরি হয়েছে। তবুও প্রতিবেশী প্রথম নীতি বা নেইবারহুড ফার্স্ট অংশ হিসেবে দিল্লি এখন এক কঠিন কূটনৈতিক সমীকরণে। একদিকে নিজের দেশের চাহিদা মেটানো, অন্যদিকে বন্ধু রাষ্ট্র বাংলাদেশের পাশে দাঁড়ানো। আর্থিক ও কৌশলগত কারণে তারেক রহমান চাইছেন ভারতের ওপর এই নির্ভরশীলতা বাড়িয়ে সংকট কাটাতে। ভারত সরকার যদি সহযোগিতায় এগিয়েও আসে, হাত বাড়িয়েও দেয়, ভারতের অভ্যন্তরে যদি জ্বালানি সংকট দেখা দেয়, ভারতের জনগণ বাংলাদেশকে সহযোগিতা করার জন্য মাঠে নামতে পারে, সহযোগিতা করার বিরুদ্ধে।
কারণ ভারতের জনগণ গত 1.5 বছরে এতটা ক্ষুব্ধ হয়ে গেছে যে এই যে বাংলাদেশের ভারত বিরোধী অ্যাটিটিউডের কারণে, আচরণের কারণে ভারত নিয়ে প্রতিনিয়ত বিষোদ্গার, ভারতের জনগণকে এতটা অস্থির এরকম হতে দেখিনি আগে কখনো, যে বাংলাদেশ নিয়ে এখন তারা সত্যিই ঘৃণা পোষণ করে। ঘৃণা পোষণ করার মতো ঘটনা ঘটিয়েছে বাঙালিরা এবং জনগণ, যার কারণে ভারতের জনগণও এখন ক্ষুব্ধ। সেই জায়গায় ভারতের অভ্যন্তরে যদি সংকট হয়, ভারতের বিভিন্ন রাজ্যে রাজ্যে, জেলায় জেলায়, অঞ্চলে অঞ্চলে, জনপদে জনপদে যদি জ্বালানি সংকট হয়, যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে কিন্তু ভারত বাংলাদেশকে সহযোগিতা করতে পারবে না, জনগণের বিপক্ষে গিয়ে কোনোভাবেই সহযোগিতা করতে পারবে না। তখন বাংলাদেশের কি অবস্থা হবে একবার চিন্তা করুন। মূলত প্রবলেমটা হচ্ছে ডিজেল, ওই যে অকটেন পেট্রোল, এটার যদি ম্যানেজমেন্টটা ঠিক হয় তাহলে অকটেন পেট্রোলের অবস্থাটা ঠিক হবে। কিন্তু ডিজেল সংকটটা মারাত্মক আকার ধারণ করতে পারে। আমাদের যে বড় গাড়ি, ট্রাক, বাস চলে, ডিজেল জেনারেটর চলে, বিদ্যুৎ চলে, বিভিন্ন ক্ষেত্রে যে এই ডিজেলের ব্যবহারটা, এমনকি আমাদের সেচের জন্য যে পাম্প চলে, সেই সেচ পাম্পও চলে ডিজেল দিয়ে। সর্বাধিক ব্যবহৃত জ্বালানি হচ্ছে ডিজেল, যেটি সম্পূর্ণ আমদানি নির্ভর, এবং সেটার সংকটে যদি পড়ে ভারত নিজেও সংকটে পড়ে, তাহলে আমাদের অবস্থা ভয়াবহ।